তাহলে এখন শুরু হবে আমাদের ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ, ত্রিভুজের পর বৃত্ত, তাহলে পরিমিতি সমাপ্ত। তাহলে ত্রিভুজ সংক্রান্ত আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। ঠিক আছে, ত্রিভুজ সংক্রান্ত কিছু বেসিক জিনিস আমরা দেখবো প্রথমে, যে ত্রিভুজ কি জিনিস, ত্রিভুজের উচ্চতা কি, লম্ব কি, ভূমি কি, এসব দেখবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের ত্রিভুজ, তাদের ক্ষেত্রফলের সূত্র, তাদের পরিসীমা। তাহলে ত্রিভুজ, ত্রিভুজ মানে কি, যেটা তিনটা সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ঠিক, সীমাবদ্ধ, সমতলিক, এইসব কথাগুলো ব্যাখ্যা করা যাবে, যে সীমাবদ্ধ বলতে কি জিনিস, সমতলিক বলতে কি জিনিস। নেক্সট হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা মানে কি, একটা ত্রিভুজ যদি আঁকি, ঠিক আছে, তাহলে এটা উচ্চতা বলতে কি বলবো, উচ্চতা বলতে একটা শীর্ষবিন্দু, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব টানি, তাহলে সেটা আমাদের হয় কি, উচ্চতা। যেমন এটা শীর্ষবিন্দু, এটা থেকে বিপরীত বাহু কি আছে, এটা, এর উপর লম্ব টানবো। লম্ব টানা মানে কি, 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। তাহলে এইটা হচ্ছে উচ্চতা, এটা একটা উচ্চতা। এই উচ্চতার সাপেক্ষে ভূমি কোনটা, এই উচ্চতার সাপেক্ষে ভূমি হচ্ছে এটা। সেম, এই একটা শীর্ষবিন্দু, তাহলে এর বিপরীতে কোন বাহুটা আছে, এই বাহুটা আছে, এই শীর্ষবিন্দুর বিপরীতে এই বাহুটা আছে, তাহলে এখান থেকে এটা লম্ব টানবো। তাহলে এইটা হয়ে যাবে কি, উচ্চতা, এটা উচ্চতা। এবং এই উচ্চতার সাপেক্ষে ভূমি কোনটা হবে, এটা। ঠিক আছে, এই উচ্চতার সাপেক্ষে ভূমি এটা। আবার এটাও একটা শীর্ষবিন্দু, তাহলে এখান থেকে আমি লম্ব টানতে পারি, লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে এইটা একটা উচ্চতা হবে, এবং এই উচ্চতার সাপেক্ষে ভূমি কোনটা হবে, এই বাহুটা। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পেলাম, যে একটা ত্রিভুজে আমরা টোটাল তিনটা উচ্চতা পাই, একটা ত্রিভুজে টোটাল তিনটা উচ্চতা। উচ্চতা গুলো সমানও হতে পারে, সমান নাও হতে পারে। ঠিক আছে, সমান হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবে একটা জিনিস, যে যেটাই আমরা উচ্চতা নেই না কেন, সেটার সাপেক্ষে আমাকে ভূমি নিতে হবে, এবং ক্ষেত্রফল আমি যে উচ্চতা নেই বা যে ভূমি নেই, ক্ষেত্রফল কিন্তু অলওয়েজ সেমই আসবে। তিনটা আলাদা আলাদা দিক থেকে ক্ষেত্রফল বের করতে পারি, কিন্তু ক্ষেত্রফলটা সমানই হবে। কিন্তু কি, যে উচ্চতা বা ভূমি গুলো সমান নাও হতে পারে পরস্পরের সাথে। ঠিক আছে, যে একটা ত্রিভুজের উচ্চতা মানে তিনটা উচ্চতায় সমান হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। কিছু জায়গাতে সমান হয়ে যেতে পারে, সমবাহু ত্রিভুজ হতে গেলে সমান হয়ে যাবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুই একটা জায়গাতে সমান হয়ে যাবে। নেক্সট, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি আমরা কি দেখলাম, যে ত্রিভুজের টোটাল বাহু কটা থাকবে, তিনটা থাকবে। কোন কটা থাকবে, কোন তিনটা থাকবে, শীর্ষবিন্দু তিনটা। ঠিক আছে, এগুলো ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি। তার সাথে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা দুই সমকোণ। কারণ এক সমকোণ মানে কত হয়, এক সমকোণ মানে হয় 90 ডিগ্রি। ঠিক আছে, আর এক সরল কোণ বলতে, সরল কোণ কাকে বলি, 360, সরি 180 ডিগ্রিকে আমরা সরল কোণ বলি। 180 ডিগ্রিকে আমরা কি বলি, সরল কোণ। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি এক সরল কোণ, এটাও কিন্তু মনে রাখতে হবে। কারণ হয়তো কখনো অপশনে দিয়ে দিতে পারে যে একটা এক সরল কোণ, বাকি আর তো কিছু দিয়ে দেবে। তাহলে সরল কোণ মানে যদি না জানো, তাহলে তুমি সেখানে কিন্তু বলতে পারবে না যে সরল কোণ বলতে কোন জিনিসটা। এবার ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা বেসিক ফর্মুলা আমরা অনেক আগে থেকে দেখে আসছি, সেটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বি ফর বেস, এইচ ফর হাইট। ঠিক আছে, বেস মানে ভূমি, এইচ মানে হাইট, উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা যে ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক, আর ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটে যে বাহু আছে তাদের যোগফল, সেটা পেয়ে যাবো ত্রিভুজের পরিসীমা। বাকি এখানে যে ত্রিভুজের ভূমি, ত্রিভুজের উচ্চতা, আলাদা আলাদা করে সূত্র লিখেছে, ওগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওগুলো ক্রস মার্ক করে দেবে, ওগুলো মুখস্থ রাখা করার কোনো প্রয়োজন নেই। কারণ এখান থেকে তুমি বের করতে পারবে, এখান থেকে তুমি বের করতে পারবে, তাহলে তোমার ওগুলোকে আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। এইটুকু মনে রাখবে, যে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে তিনটা আমার অজানা জিনিস আছে, একটা, দুটা, তিনটা। এই তিনটা অজানা জিনিসের মধ্যে যদি দুটো জিনিসের মান দেওয়া থাকে, তাহলে আমরা তৃতীয়টাকে বের করে নিতে পারবো। এই তিনটার মধ্যে যদি দুটো জিনিসের মান জানা থাকে, তাহলে আমরা তৃতীয়টাকে বের করে নিতে পারবো এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে এই একটা সূত্র করতে হবে। নেক্সট, বিভিন্ন ধরনের ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কত ধরনের হতে পারে, ত্রিভুজকে সাধারণত আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে বাহু ভেদে, আর একটা হচ্ছে কোণ ভেদে। ঠিক, আমরা ত্রিভুজকে দুভাগে ভাগ করতে পারি, যে ওর বাহুর উপর বেস করে একটা ভাগ হয়, আর একটা কোণের উপর বেস করে। বাহুর উপর বেস করে কি কি হতে পারে, যে হয় তিনটা বাহু সমান, কিংবা দুটো বাহু সমান, কিংবা কোনো বাহুই সমান নয়। তাহলে যখন তিনটা বাহু সমান হয়ে যায়, তাহলে বাহু ভেদে ত্রিভুজ গুলো কেমন হবে, এক হতে পারে সমবাহু ত্রিভুজ, যেটা খুবই স্পেশাল। ঠিক আছে, যেটাকে বলা হয় সুষম ত্রিভুজ, যেটাকে বলে দিতে পারে যে সুষম ত্রিভুজ। যেমন আগের দিন একটা কোশ্চেন দিয়েছিল যে সুষম চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র, সেম, এটা হচ্ছে সুষম ত্রিভুজ বলতে পারি এটাকে, সুষম ত্রিভুজও বলে দিতে পারি। তাহলে সুষম ত্রিভুজ মানে আর কিছু না, সমবাহু ত্রিভুজকে বলতে চাইছে।
সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কোথাতে বোঝা যাচ্ছে যে দ্বিবাহু, তাহলে দুটো বাহু সমান, তাহলে যে ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান সেটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু মানে কোনো বাহুই সমান নয়, বিষম মানে সমান নয় বাহু, তাহলে কোনো বাহুই যদি সমান না হয় তখন সেটাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি, সমস্ত বাহুগুলো সমান হয় যে ত্রিভুজের, তাকে বলে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু মানে কি, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। ঠিক, সাথে সাথে সমবাহু ত্রিভুজের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। যে সমবাহু ত্রিভুজ মানে কি, তাহলে তো তিনটে বাহু সমান, এর তিনটে বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে তিনটা বাহু, এ বাহুটার সাথে এ বাহুটা সমান, তার সাথে এটা সমান। তাহলে তিনটা বাহু যখন সমান হবে তখন তিনটা কোণে কি হবে, সমান হবে। তিনটা বাহু, কারণ এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়, তাহলে এর বিপরীত কোণগুলো সমান হবে, এটার সাথে এটা সমান হবে। আবার এই বাহুটার সাথে এটা সমান যেতে, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তাহলে যেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণেই সমান হয়। তিনটা কোণ সমান হলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। কারণ টোটাল তো 180, তাহলে 180 কে 3 ভাগে ভাগ করবে, 60 60 60। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয় এবং বাহুগুলো সমান কি হয়ে যায়, সমান হয়ে যায়। এবার সমবাহু ত্রিভুজের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা যেগুলো মনে রাখতে হবে। যদি একটা বাহুর দৈর্ঘ্য a হয়, একটা বাহু মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a একক হবে, ঠিক আছে। তাহলে a একক হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সমান হয় √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে বাহু মানে a ধরেছি, a স্কয়ার, ঠিক আছে। এরিয়া সমান কি হয়ে √3/4 ইন্টু বাহু স্কয়ার। উচ্চতা কি হয়, সমবাহু ত্রিভুজের উচ্চতা হাইট সমান কি হয়, √3/2 ইন্টু বাহু। এগুলো প্রায় একই টাইপের, √3/4 ইন্টু বাহু স্কয়ার, √3/2 ইন্টু বাহু। বলি ফেললে চলবে না, ঠিক আছে। এখানে 4 আছে, এখানে যখন হাইট লিখছে তখন 2 হবে, a স্কয়ার এখানে a হবে, ঠিক আছে, √3/2 ইন্টু বাহু। আর পরিসীমা মানে কি, তিনটে বাহু তো দৈর্ঘ্য সমান, তাহলে 3a হয়ে যাবে, পরিসীমাটা 3a হয়ে যাবে। তাহলে এরিয়া সমান মনে রাখতে হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার, আর হাইট সমান √3/2 ইন্টু বাহু। তাহলে এই দুটো স্পেশালি সমবাহু ত্রিভুজের জন্য মনে রাখতে হবে এরিয়া গুলো, এরিয়া আর হাইট, ঠিক আছে। এখান থেকে একটু মনে রাখলে চলবে সমবাহু ত্রিভুজ সংক্রান্ত। নেক্সট সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, তার দুটো বাহু সমান হবে, ঠিক আছে, দুটো বাহু সমান হবে। তো এটার সাথে এটা সমান, তাহলে তখন কি বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, তার সাথে এটা কি হবে, অসমান। তাহলে এটা সমবাহু ত্রিভুজ। কি বললাম যে সমবাহু ত্রিভুজ হলে কি হয়, যে ত্রিভুজের যে বাহুগুলো সমান হবে তাদের বিপরীত কোণ পরস্পরের সাথে সমান হয়। তাহলে এই বাহুটার সাথে এটা সমান, তাহলে কি এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো পরস্পর কি হবে, সমান হবে। এই যে কোণ দুটো পরস্পর সমান হবে, ঠিক। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি, যে এর যে উচ্চতা হয়, উচ্চতা মানে কি, উচ্চতা মানে, উচ্চতা মানে হচ্ছে যে বিপরীত বাহু থেকে লম্ব, বিপরীত সরি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, সেটা আমরা উচ্চতা বলি। এই উচ্চতাটা মানে এটা 90 ডিগ্রি, এই উচ্চতাটা কি হবে, এটাকে নিচে যে বাহুটা পাবো সেটাকে সমান দুভাগে বিভক্ত করে। মানে এই পুরোটা দৈর্ঘ্য যদি বি থাকে তাহলে এটা b/2 হয়ে যাবে, এটা b/2 হয়ে যাবে, ঠিক। মানে এটা সমান দুভাগে ভাগ করে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা, এই যে সমান বাহু দুটো আছে তাদের যে শীর্ষবিন্দু, কমন শীর্ষবিন্দু, সমান বাহু দুটোর কমন শীর্ষবিন্দু থেকে যদি আমরা উচ্চতা জানি, ঠিক আছে, তাহলে বিপরীত অসমান বাহুর উপর উচ্চতাটা হবে এবং এই উচ্চতা অসমান বাহুটা কি হবে, সমান দুভাগে বিভক্ত হবে। ঠিক? সাথে সাথে বলে দিই যে হয়তো কেউ কনফিউশনে পড়ে যাবে, ঠিক? যে বাকি যে উচ্চতাটা মনে করো এটার সাথে আমার এটা সমান, ঠিক আছে, তাহলে এটা অসমান। আমি এটা করলে হবে না যে এইখান থেকে এটা যেটা টানবো সেটাও তো একটা উচ্চতা, সেটাও একটা উচ্চতা, কারণ এই শীর্ষবিন্দু থেকে যদি টানি সেটাও একটা উচ্চতাই হবে। কিন্তু এটা কিন্তু যদি বলি যে তাহলে ই এখানে ভাগ করছে মানে ইও ভাগ করবে, এটা অর্ধেক আর এটার সাথে এটা সমান হবে, ওটা কিন্তু নয়, ঠিক আছে। একমাত্র পার্টিকুলার একটাই কেস কি, যে যে দুটো বাহু, যে বাহুটা অসমান সেই বাহুটার উপর যদি আমরা উচ্চতাটা টানি, ঠিক আছে, সেই বাহুটার উপর উচ্চতাটা যদি টানি তাহলে ওই অসমান বাহুটা দুটো সমান খণ্ডে ভাগ হবে। বা উল্টা দিক থেকে যদি এই অসমান বাহুটাকে এমন একটা সরলরেখা আছে যে দুটো ভাগে ভাগ করতে পারে তাহলে সেটাই কিন্তু তাদের উচ্চতা হবে, বুঝা গেল, সেটাই তাদের কি হবে, উচ্চতা হবে। মানে এটা হয়ে যাচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক। এটা থেকে খুবই কোশ্চেন আছে, এর থেকে যদি হায়ার ম্যাথমেটিক্স দেখো তাহলে কিন্তু অনেক কোশ্চেন আছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। এই জিনিসটা যদি মনে রাখে তাহলে আমাদের এখানে যে সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত 11 সূত্র দিয়েছে ওটা মনে রাখার
কোনো প্রয়োজন নেই। দেখো এখানে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্ক, তাহলে সমবাহু ত্রিভুজ সম্পর্কিত উচ্চতার সূত্র মনে রাখবে, ক্ষেত্রফলের সূত্র মনে রাখবে, 2 নম্বর আর 3 নম্বর সূত্র, বাকি 1, 4 মনে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ একটা একবার ইজি জিনিস দিয়েছে 3A, ওটা তো মনে রাখা বা না রাখা একই ব্যাপার। নেক্সট, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা মানে একটাই বললাম, তো তাহলে দুটো বাহু সমান, তাহলে A প্লাস A আর এটা আলাদা, দুটো যোগফল, 3টের যোগফল। ঠিক আছে, এখানে যে উচ্চতা আর ক্ষেত্রফল যে দুটো সূত্র দিয়েছে, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা সূত্র, ক্ষেত্রফলের সূত্র, ওগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এই পয়েন্টটা যদি তোমরা মনে রাখো যে উচ্চতা যেটা হবে সেটা সমান ভাবে ভাগ করবে, তাহলে ওই দুটো বড় বড় যে জটিল সূত্র আছে ওগুলো মনে রাখার কোনো প্রয়োজন হবে না। জাস্ট এই পয়েন্টটাকে মনে রাখবে। ঠিক, আমরা এই পয়েন্টের সাহায্যে অঙ্কগুলো করবো। নেক্সট, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা একটি বড় খচ্চড়া ত্রিভুজ, যে কোন রকম সূত্র মেনে চলে না, ওই জন্য হেরনসকে এত বড় একটা জটিল ফর্মুলা নিয়ে আসতে হয়েছে, যেটাতে এক্সামে যদি মনে হয় যে পরীক্ষার্থীদের টাইম খেতে হবে, তাহলে ওরা এরকম একটা কোশ্চেন দিতে হবে। বিষমবাহু ত্রিভুজ মানে কি, যে যে ত্রিভুজের কোনো বাহু সমান হবে না, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই যে একটা বিষমবাহু ত্রিভুজের একটা বাহু এ হলে একটা বাহু বি, একটা বাহু সি, মানে 3টে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, একটা বাহু দৈর্ঘ্য কিছু, একটা বাহু দৈর্ঘ্য আলাদা কিছু, একটা বাহু দৈর্ঘ্য আরো কিছু। ঠিক আছে, মানে এটা আমরা কি বলবো, বিষমবাহু ত্রিভুজ কোনো বাহুই সমান হবে না। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, এটা যেটা আগের দিন আলোচনা হয়েছিল, যে ক্ষেত্রফল সমান কি হয়, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস মানে কি, এস মানে হয় যে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, এস বলতে বোঝায় অর্ধ পরিসীমা, তার মানে পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমা মানে কি, 3টে বাহু যোগ এ প্লাস বি প্লাস সি, তার অর্ধেক করতে হবে বাই 2। তাহলে এস এর মানটা আমরা কি করে পাবো, পরিসীমাকে 2টে ভাগ করলে পেয়ে যাবো। আর এ বি সি মানে কি, 3টে আলাদা আলাদা বাহু। ঠিক আছে, তাহলে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস, এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, কিছু করার নেই, কারণ বিষম বাহু ত্রিভুজ হলে এই সূত্র আমাকে ব্যবহার করতে হবে, তাছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই। ঠিক, তাহলে বিষম বাহু ত্রিভুজটা মনে রাখবে, যে সূত্র 3 যেটা আছে সেটা মনে রাখতে হবে। সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণ কোণ ভেদে ত্রিভুজ 3 ধরনের হয়, কোণ ভেদে ত্রিভুজ, এটা তো বাহু ভেদে 3টে ত্রিভুজ গেল, এবার হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ, কোণ ভেদে, তাহলে কোণ ভেদেও ত্রিভুজ কিন্তু 3টে টাইপ হয়, কোণ ভেদেও ত্রিভুজ বাহু ভেদে যেমন 3টে হয়, কোণ ভেদেও 3 ধরনের হয়। কি কি, 1 নম্বরে হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 2 নম্বর হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, যেটাকে রাইট অ্যাঙ্গেল বলা হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর 3 নম্বর হচ্ছে ওটা বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ বলতে কি, ইংলিশে বলা হয় এটাকে স্থূলকোণী, মানে হচ্ছে মাত্র কি মনে করি তো, স্থূলকোণী হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সূক্ষ্মকোণী মানে কি, সূক্ষ্মকোণ আমাদের কোণের যে ভাগটা আছে 0 থেকে 90 পর্যন্ত, 0 থেকে 90 পর্যন্ত সেগুলোকে কি বলা হয়, সূক্ষ্মকোণ বলা হয়। এগুলো আশা করি সবাই একটু বেসিক ক্লিয়ার আছে, যে 0 থেকে 90 মানে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রিটাকে বলা হয়, স্পেশালি 90 ডিগ্রিটাকে বলা হয় সমকোণ, বলা হয় কি সমকোণ। 90 থেকে 180 কে বলা হয় কি বলা হয়, এটাকে স্থূলকোণ। ঠিক আছে, স্থূলকোণ। 180 ডিগ্রিকে কি বলা হয়, সরল কোণ। ঠিক আছে, 180 ডিগ্রি কি বলা হয়, সরল কোণ। আর 180 থেকে 360 কে বলা হয় প্রবৃদ্ধ কোণ। মানে একবারই এর বয়স শেষ হয়ে গেছে, বল না প্রবৃদ্ধ, বৃদ্ধ হয়ে গেছে একবারই, প্রবৃদ্ধ কোণ। আর 360 ডিগ্রিকে বলা হয় কমপ্লিট অ্যাঙ্গেল, বাংলাতে ওটাকে বলা হচ্ছে 360 ডিগ্রিকে পূর্ণ কোণ, না কি বলা হয়, একটু খেয়াল করে জানেন।
360 ডিগ্রি জিনিসকে বলা হয় কমপ্লিট অ্যাঙ্গেল। আমাদের কি বলা হয় পূর্ণকোণ বা কিছু একটা বলা হয়, এটা না জানলেও চলবে, ঠিক আছে। তাহলে সূক্ষ্মকোণ এইগুলো যদি এই যে আমাদেরকে মনে রাখতে হচ্ছে বাইবার, ঠিক আছে, মানে এগুলো কোনো বোঝার জিনিস নেই, এগুলো জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে, যেমন আমরা ABCD মনে রাখছি সেভাবে মনে রাখতে হবে, যে এইটা দেখতে এরকম হয়, বিটা দেখতে এরকম হয়, সেভাবে মনে রাখতে হবে যে এটা কোনটা কি কোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি জিনিস? সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে, তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ ত্রিভুজ। মানে 0 থেকে 90-র মধ্যে থাকবে, 90ও হবে না, 90-র মধ্যে থাকবে, তাকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা হতে পারে কি, কোন ত্রিভুজ আছে যার দুটো কোণ সমকোণ হবে? এমন কোন ত্রিভুজ আঁকা যাবে যার দুটো কোণ সমকোণ? হুম, যাবে না। কারণ কি? কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। এবার যদি দুটো কোণকে 90-90 এঁকে দিই, তাহলে দুটো কোণই 180 হলো, তাহলে 3 নম্বর কোণটার জন্য কিছুই পড়ে থাকবে না, তাহলে তো হতেই পারে না। 0 ডিগ্রি কোণ তো হতে পারে না, না? তাহলে সেক্ষেত্রে একটা লাইন হয়ে যাবে। তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, শুধুমাত্র একটা, তাকে বলবো সমকোণী ত্রিভুজ। মানে কি, বাকি দুটো কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ হবে। স্থূলকোণী মানে কি? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, বাকি দুটো কি হবে? সূক্ষ্মকোণ হবে, তাকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ কিন্তু স্থূলকোণ হতে পারে না, বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ স্থূলকোণ, একটা 90 ডিগ্রি হতে পারে না, ঠিক আছে। স্থূলকোণী মানে কি? 90-এর আপে, 90-এর আপে, তাহলে দুটো 90 হতে পারে না, তাহলে একটা তো 90 আর একটা 90-এর আপে হতেই পারে না, ঠিক আছে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ কি হবে? 90 ডিগ্রি থেকে বেশি হবে, ঠিক আছে। একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি হবে, আর বাকি দুটো কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে, বাকি দুটো কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা দেখলে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি উচ্চতাটা তোমাদের আগে এঁকে দেখালাম, যে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। একটা সমবাহু ত্রিভুজও কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর তিনটা কোণ কত হয়? 60-60-60 করে, মানে তিনটাই কি সূক্ষ্মকোণ। তাহলে সেক্ষেত্রে একটা সমবাহু ত্রিভুজও কিন্তু কি হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, বা একটা সূক্ষ্ম তাহলে এর ক্ষেত্রে উচ্চতাগুলো কিভাবে পাবো? উচ্চতাগুলো প্রত্যেকটাই কিন্তু ত্রিভুজের ভেতরে পাবো, ঠিক আছে? উচ্চতাগুলো প্রত্যেকটাই ত্রিভুজের ভিতরে পাবো। এগুলো কি সব একটা একটা করে উচ্চতা, একটা ত্রিভুজের তিনটা উচ্চতা থাকে, তাহলে এই তিনটে হচ্ছে উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটো উচ্চতাতেই বাহুগুলো হয়, ঠিক আছে। যেমন দেখো, এই একটা থেকে আমি উচ্চতা পাবো, তিনটে শীর্ষবিন্দু থেকে তিনটে উচ্চতা, তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমি উচ্চতা পাবো কি করে? তাহলে বিপরীত বাহু, এর বিপরীতে বাহু হয়েছে এটা, এটা উপর লম্ব টানতে হবে। সমকোণ ত্রিভুজ তো এটাই লম্ব, তাহলে এইটাই একটা উচ্চতা, এই বাহুটাই একটা উচ্চতা। সেম এইটা থেকে যখন আমি লম্ব টানবো, এর বিপরীত বাহু, বিপরীত বাহু কোনটা? এটা, এটাই তো সেই উচ্চতা, লম্ব টেনেছি। একটা লম্ব, একটা একটা কোনো বিন্দু থেকে একটা সরলরেখার উপর একটাই লম্ব টেনে যাবে, ঠিক আছে। এমন নয় যে তুমি এখান থেকে 3টে 4টে লম্ব টেনে দেবে। একটা বিন্দু থেকে, একটা পার্টিকুলার বিন্দু থেকে একটা পার্টিকুলার সরলরেখার উপর একটাই মাত্র লম্ব টানা যায়। তাহলে আমার অলরেডি সমকোণী ত্রিভুজ মানে এটা লম্ব হয়ে গেছে, তাহলে এই বিন্দু থেকে লম্ব মানে এটাই হবে, তাহলে ওই যেটা বাহু সেটাই উচ্চতা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। শুধুমাত্র এইটার জন্য, এই শীর্ষবিন্দুর জন্য আলাদা একটা উচ্চতা পাবো, সেটা কোথায় পাবো? এখানে। এর বিপরীত বাহু এটা, তাহলে এখান থেকে লম্ব টানো, এই একটি উচ্চতা দেখতে পাবো, আর বাকিগুলো ওই বাহুর সাথেই মিলে গেছে, ঠিক। এটা একটা উচ্চতা, এটা একটা উচ্চতা, আবার ওগুলো বাহু ওঠার সাথে সাথে, ঠিক। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যায়? এর ক্ষেত্রে ওই জন্য অনেক সময় সূত্রটা কি লেখা থাকে এভাবে, বই দেখে যাবে, যে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি লেখা থাকে। এর ক্ষেত্রে ফলে সূত্রটা হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি লেখা থাকে। কারণ কি, আমাদের যেটা বেসিক সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ভূমি আর লম্বের জায়গায়, মানে উচ্চতার জায়গায় লম্ব লিখেছে, কেন লিখেছে? কারণ এই যেটা লম্ব টেনেছি, সেটাতে দেখলাম আমরা একটা উচ্চতা পাচ্ছি, সেটাই আমরা উচ্চতা পাচ্ছি, তার জন্য হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমিও অনেক জায়গাতে দেখে থাকি আমরা, যে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি লেখা আছে, ঠিক। আর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যেটার ক্ষেত্রে ত্রিভুজের উচ্চতাটা একটু আলাদা রকম করে চলে আসে। যে সূক্ষ্মকোণী ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখলাম? উচ্চতাগুলো ত্রিভুজের মধ্যেই ছিল, ত্রিভুজের মধ্যেই ছিল। কিন্তু স্থূলকোণী ত্রিভুজ যদি দেখি, স্থূলকোণী মানে কি, একটা কোণ 90 থেকে বেশি হবে। সাপোজ এই কোণটা আমার 90 থেকে বেশি দেওয়া হয়েছে, এই কোণটা আমি 90 থেকে বেশি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা আমার 90 থেকে বেশি, তাহলে এই দুটো সূক্ষ্মকোণ হবে। তাহলে এর ক্ষেত্রে যখন আমি উচ্চতা আঁকবো, দেখো এটা থেকে আমি উচ্চতা আঁকি, বিপরীত বাহুর উপর লম্ব টানবো, তাহলে এটা তো আমি উচ্চতাটা ভিতরে পেলাম।
এবার এই বাহু থেকে আমাকে এই বাহুর উপর উচ্চতা টানতে হবে, তাহলে এখান থেকে ধরো এই কোণটা কি 90 থেকে বেশি, এই কোণটা 90 থেকে বেশি, তাহলে তুমি এখানে যাই রাখো না কেন সেই কোণটা আরো তো বেশি হয়ে যাবে, তাহলে তার মানে ভিতরে তো হয় সম্ভব নয়। তাহলে এইটা থেকে কি করে আমি লম্ব টানবো? আমি তো জানি যে একটা ত্রিভুজে 3টে উচ্চতা পাবো, তাহলে আমি এটা থেকে লম্ব টানবো কি করে? এই বাহুর উপর তো লম্ব হচ্ছে না, কারণ আমি যদি একটুকু সর করাই তাহলে সেটা কি হবে, তাহলে তো সেটা বেশি হয়েছে 90 থেকে, কারণ 90 হতে গেলে তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হয়, এই বাহুটাকে আমি বাড়াতে হয়, এই বাহুটাকে বাইরের দিকে বাড়াতে হয়, তারপর এখান থেকে আমি লম্ব টানতে পারি। ঠিক আছে, এটা আমি লম্ব টানতে পারি। এবং এইটাই কিন্তু উচ্চতা হবে, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা, এটাই কিন্তু এই বাহুটার সাপেক্ষে উচ্চতা হবে। ঠিক আছে, হতে পারে এটা বাইরে, স্থূলকোণ ত্রিভুজের ক্ষেত্রে এমনটা হয় যে উচ্চতাটা কি হয়, ত্রিভুজের বাইরে থাকতে পারে, কিন্তু সমকোণী ত্রিভুজ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ সেক্ষেত্রে কিন্তু উচ্চতা ভেতরে থাকে। একমাত্র স্থূলকোণী ত্রিভুজ এমন একটা ত্রিভুজ যার উচ্চতা কিন্তু ত্রিভুজের বাইরে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা নয়, এই উচ্চতার অবশ্যই ভিতরে আছে, কিন্তু দেখো এই উচ্চতাটা কি আছে, ত্রিভুজের বাইরে আছে, তাহলে উচ্চতা মানে লম্ব টানতে হবে, একটা শীর্ষ থেকে বিপরীত হবে, তাহলে এখান থেকে আমি লম্ব তো কোনো মতেই ভেতরে টানতে পারবো না, আমার তার জন্য কি করতে হবে, এটাকে বাড়াতে হবে, তারপর এটা, তাহলে আমি যদি এটাকে ভূমি ধরি, উচ্চতা হবে আমার এটা। সেম, এইটা থেকে যখন আমি উচ্চতা টানবো তাহলে এদিক তো আমি কোনো মতেই টানতে পারবো না, ঠিক আছে? তখন আমার কি করতে হয়, এটাকে আবার বাড়াতে হবে, তারপর এটার উপর উচ্চতা লম্ব টানতে হবে। ঠিক আছে? তার মানে এই যে বাহুটার সাপেক্ষে, এই বাহুটার সাপেক্ষে, এই বাহুটার সাপেক্ষে উচ্চতা কোনটা হবে, এটা। ঠিক আছে? দেখো উচ্চতাটা ত্রিভুজের বাইরে অবস্থা। ঠিক আছে, তাহলে স্থূলকোণী ত্রিভুজ এমন একটা ত্রিভুজ যার দুটো উচ্চতা ত্রিভুজের বাইরে থাকে, ত্রিভুজের বাইরে থাকে। বাকি দুটো ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণী বা সমকোণীর ক্ষেত্রে উচ্চতাগুলো প্রত্যেকটা কিন্তু ত্রিভুজের মধ্যেই থাকে। ঠিক, বাকি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পিথাগোরাসের উপপাদ্যটা সবাই নিশ্চয়ই জেনে গেছো, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। ঠিক, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার জন্য সূত্র বের করেছে, ক্ষেত্রফলের জন্য সূত্র, এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক, এগুলো মনে রাখার কোনো রকম প্রয়োজন নেই, শুধু একটাই জিনিস মনে রাখবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা আগের চ্যাপ্টারে বললাম, যেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে সমকোণীয় হবে আবার সমদ্বিবাহু হবে, মানে দুটো জিনিসকে একসাথে অ্যাড করা হচ্ছে। তাহলে সমকোণী হবে মানে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে, সমদ্বিবাহু তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এর বিপরীতে অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সবসময় বৃহত্তম হয়, তাই অতিভুজ কারোর সাথে তো সমান হতে পারে না, কারণ ও যদি কারোর সাথে সমান হয়ে যায় তাহলে ও বৃহত্তম কি করে হবে, তার মানে অতিভুজ কারোর সাথে কিন্তু সমান হতে পারে না। ঠিক, তাহলে বাকি যে দুটো বাহু আছে তারা সমান হবে, কারণ সমদ্বিবাহু করতে হবে তাহলে তো সমান দুটো করতেই হবে, তাহলে এই দুটো বাহু পরস্পরের সাথে সমান, এই কোণটা এটা হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রি। 90 হওয়া মানে এটা 45, 45। ঠিক, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ফরমেশন। তাহলে বাহুগুলো কি কোন অনুপাতে থাকে, 1:1√2, 1:1√2 অনুপাতে থাকে। এটা আমরা আগে দেখলাম যে যেহেতু দেখো এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় তবে এটা √2 হবে, কারণ কি √2 হরফ অতিভুজ স্কয়ার সমান অতিভুজ সমান কি √2 হরফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এক স্কয়ার প্লাস এক স্কয়ার মানে √2, কত হচ্ছে √2, 1:1√2। এই অনুপাতটাকে মনে রাখবে, খুব কাজে লাগবে, 1:1√2 বের করা যায়, আমরা যদি চাই এভাবে বের করে নিতে পারি, আর এটা মনে রাখবে যে 1:1√2 হয়, √2টা যেহেতু বড় সুতরাং ওই অতিভুজ, বাকি দুটো 1:1 অনুপাতে থাকে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের জন্য এইটুকু মনে রাখলেই হবে, বাকি এরা যা যা কিছু এক গাদা সূত্র লিখেছে, এত সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন কিন্তু নেই, তবে যদি কারো খুব ইচ্ছা থাকে তাহলে মুখস্থ করতে পারো। সমকোণী ত্রিভুজ, সমকোণী বিন্দু অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা অনেক হাই দিদি, আসবে এখানে 1/স্কয়ার প্লাস 1/বি স্কয়ার। বাকি যেগুলো 6, 7 রয়েছে এগুলো যদি দেখি যে কোশ্চেন ঠিক জিজ্ঞেস করছে তাহলে বলে দেবো, এগুলো মনে হয় না এগুলো থেকে কোশ্চেন আসবে, এগুলো অনেকটা লেভেল আপ হয়ে যাবে। বাকি সমকোণী ত্রিভুজের অর্ধ পরিসীমা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহু পুরো জ্যামিতি হয়ে গেছে, হ্যাঁ বেবি সাইন থিটা, এগুলো করাবো না। ঠিক আছে, যেগুলো ইয়ে আছে সেগুলোর মধ্যে করাবো না, কারণ ওগুলো আসবে না তোমাদের এইসব পরীক্ষার ক্ষেত্রে, অনেক বেশি বেশি নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকাটাই বেটার, কারণ করার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু করতে যে মেইন জায়গা থেকে বেরিয়ে যাবে। শেখার তো জিনিসের কোনো অভাব নেই, যত শিখতে পারবে লিমিটের মধ্যে শিখতে পারবে।
দ্রুত সমাধান কৌশল যেগুলো আছে সেগুলো দেখার দরকার নেই, ঠিক আছে, এগুলো আমরা আগে থেকে দেখেছি। এখানে এক গাদা শুধু একটু একটু করে মডিফাই করে নতুন নতুন সূত্র তৈরি করে দেওয়া হয়েছে, আর কিছু না। নেক্সট এবারে কোশ্চেনে চলে আসো। নেক্সট এবারে কোশ্চেনে চলে আসো। কারণ এই অঙ্ক বইটা যখন যে লিখেছে তখন তার কাছে শুধু ওই অঙ্কটাই সাবজেক্ট আছে, ঠিক আছে, তাহলে সে যত পেরেছে লিখে গেছে। কিন্তু তোমরা এজ এ স্টুডেন্ট তোমাদেরকে 4টা সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে, তাহলে সেভাবে বেছে বেছে পড়াটাই বেটার। কারণ একটা দুটো অঙ্কের জন্য তোমার পুরো জায়গাটা কিন্তু এতটা বেশি ভাস্টে যে কোনো লাভ নেই, ঠিক আছে। আসলেও হয়তো জটিল অঙ্ক একটা দুটো আসবে কি, ঠিক আছে, সেটা হয়তো 90% স্টুডেন্টই করতে পারবে না, এবং ওই দুটোর জন্য কারো সিলেকশন কিন্তু আটকে যাবে না, ঠিক আছে। নেক্সট দেখো 1 নম্বরের কোশ্চেনে কি আছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার, ভূমি 40 সেন্টিমিটার, তাহলে উচ্চতা কত? এই ধরনের বেসিক কোশ্চেনে কিন্তু পরীক্ষা আছে, যদি তোমরা লক্ষ্য করো দেখবে পরীক্ষাতে কিন্তু এই ধরনের বেসিকই কোশ্চেন আসে। যদি আসে পরিমিতি থেকে এরকম একটা খুব একটা কোশ্চেন আসে না, যদিও আসে তাহলে এরকমই এত বেসিক কোশ্চেন আছে যেটা তোমরা ওই যে বেসিক ফর্মুলা সেগুলো যদি মনে রাখো তাহলে হয়ে যাবে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আছে 200 বর্গ সেমি, ভূমি দিয়ে আছে 40 সেমি, উচ্চতা কত? তাহলে আমরা কি জানি যে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ক্ষেত্রফল মানে কত? 200 দেওয়া আছে। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমির মানটা 40 ইন্টু উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ, তাহলে 2 দিয়ে কাটাকাটি 2 20 40, এই 20 দিয়ে ধারে যে কাটবে 20 10 200, তাহলে এইচ সমান কত হয়ে গেল? 10। উচ্চতা কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 2 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সূত্র কি ছিল? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাহলে বাহু মানে কত হয়েছে? 2, 2 স্কয়ার মানে তো 4, তাহলে 4 4 কেটে যাবে, √3 বর্গ সেমি, √3 বর্গ সেমি। নেক্সট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 400√3, তাহলে তার পরিসীমা কত? আমরা ধরে নেবো যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্যটা যদি সাইডটা যদি a হয়, ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু a স্কয়ার। শর্তানুসারে ওইটা সমানে কত দিয়ে রেখেছে? 400√3, এটা সমান দিয়ে রেখেছে 400√3, তাহলে a স্কয়ার সমান কত হবে? 400√3 ইন্টু √3/4 আছে, তাহলে ওখানে যে কি হয়ে যাবে? 4/√3 হয়ে যাবে, কারণ √3টা গুণ ছিল তাহলে এখানে ভাগ হবে, 4টা ভাগ ছিল এখানে যে গুণ হবে, √3 কেটে আছে, 400 1600, স্কোয়ার সমান যদি 1600 হয়, এ সমান কি হবে? √1600। √1600 মানে কি? √1600 মানে তাহলে 16 মানে 4, আর 100 মানে 10, 40, তাহলে এর মান কত? 40, ঠিক আছে, এর মান 40 হয়েছে। তাহলে বাহু যদি 40 হয়, পরিসীমা কত হবে? একটা সমবাহু ত্রিভুজ, 3টে বাহু সমান, তাহলে 3টে বাহু 40 40 40, তাহলে পরিসীমা কত হবে? 3টে 40 এর যোগফল, বা 3 ইন্টু 40, 120। 3টে 10 এর যোগ করা, 3টে 10 যোগ করা, আর 10 ইন্টু, দেখো 10, 3টে 10কে যোগ করতে হবে, ঠিক আছে, তাহলে 10 যদি কমন নিই তাহলে প্রথম থেকে পড়তে হবে 1, দ্বিতীয় থেকে পড়তে হবে 1, তৃতীয় থেকে পড়তে হবে 1, 10 ইন্টু 3, তাহলে 3টে 10 এর যোগ করে যা 3 ইন্টু 10 করে দাও, একই ব্যাপার। 5টা 10 এর যোগ করে যা 5 ইন্টু 10 করে দাও, একই ব্যাপার, ঠিক আছে। নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি হচ্ছে 5 সেন্টিমিটার, অসমান বাহু 4 সেন্টিমিটার, তার উচ্চতা কত সেন্টিমিটার? দেখো এখানে কি বলে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা অলওয়েজ ত্রিভুজটাকে এভাবে আঁকার চেষ্টা করবো যে এই যে পাশে যে দুটো বাহু থাকে সেগুলোকে সমান রাখবো, ঠিক আছে। তুমি চাইলে এটা সাথে এটা সমান রাখতে পারো, কিন্তু তোমার নিজের ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে, সেই জন্য এই দুটো বাহুকে সমান রাখবে, এই দুটো বাহুকে সমান রাখবে, ঠিক। ওরিয়েন্টেশনটা তাহলে নিচে দিয়ে থাকলে, ওরিয়েন্টেশন যখন নিচে দিয়ে থাকে তখন আমাদের নিজেদেরই বুঝতে সুবিধা হয়, তাহলে আমাদেরকে সেইভাবেই করতে হবে যেটা আমাদের নিজেদের সুবিধা হয়, কারণ এখান থেকে ইমপ্রেস করার কিছু নেই যে কাউকে ইমপ্রেস করতে হবে, ঠিক। তাহলে আমাদেরকে নিজেদের যেটা সুবিধা সেই অনুযায়ী আমরা কাজ করবো। কি বলা হয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি হচ্ছে 5, তাহলে এটার সাথে আমি সমান নিয়েছি, কারণ এটা 5 হলে এটাও 5, অসমান বাহুটা 4, অসমান বাহু কোনটা? এটা, এটা 4। উচ্চতা কত? উচ্চতা মানে কি? এটা উচ্চতা, এটা হচ্ছে যে উচ্চতা, উচ্চতাটা কত সেন্টিমিটার? তাহলে এটা যখন 4, উচ্চতা মানে কি? এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমান দুভাগে ভাগ করবে, মানে এটাও 2, এটাও 2,
তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ জানা আছে 5, একটা বাহু দেওয়া আছে 2, তাহলে আরেকটা বাহু কত হবে? ঠিক আছে? 2, 5 কোনো কিছু দিতে কিন্তু আসে না, কি বলে নামটা ট্রিপলেটে আসে না। ঠিক আছে, ট্রিপলেটে আসে না, কারণ আমাদেরকে নর্মালি এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি জানি, এটা যদি এক্স ধরে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান 5 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান কি 5 স্কোয়ার 25, আর এই 2 স্কোয়ারটি দিয়ে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে -4 মানে 21। তাহলে এক্স সমান কি হবে? √21। এক্স সমান √21। ঠিক আছে, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? √21 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত? √21 সেন্টিমিটার। এবারে পরীক্ষাতে অনেক সময় অপশন এরকমও থাকতে পারে যে একটা √21, একটা -√21, আর একটা +-√21। একটা +-√21। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এক্স এর মানটা যখন রুট হয় তখন প্লাস মাইনাস হয়, এটা আমাদের বেসিক বীজগণিত থেকে এই জিনিসটা আমরা দেখেছি, যে যখন স্কোয়ার থেকে ওদের রুটে যায়, স্কোয়ারটা ওদের যে রুট হয় তখন কি হয় সাথে প্লাস মাইনাস হয়ে যায়। ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমরা মাইনাসটাকে অ্যাকসেপ্ট এই জন্যই করতে পারবো না পরিমিতির মধ্যে, যেহেতু এটা একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক তো হতে পারে না। তাই জন্য এই -√21টা বা +-√21টা আমাদের অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে √21। কিন্তু আমরা যখন বীজগণিতে করছিলাম, বীজগণিতে এরকম কিছু কোনো বাহুটা এরকম কোনো ব্যাপার থাকে না, শুধু এক্স এর মান বের করতে হতো। সেক্ষেত্রে কিন্তু আমাদের +-√21টাকে অ্যান্সার করতে হতো। ঠিক, এগুলো কিন্তু সিলি মিস্টেকের মধ্যে পড়ে অনেক সময়। ঠিক আছে, যে অনেকভাবে প্লাস মাইনাস বীজগণিতের ক্ষেত্রে ওখানে যখন দেবে শুধু এক্স এর মানটা, এটার ক্ষেত্রে যদি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি 5 স্কোয়ার একটা অঙ্ক থাকতো, সেখানে যদি তোমাকে এক্স এর মানটা বের করতে হতো, তাহলে আমি বলতাম যে +-√21 হতো। ঠিক আছে, কিন্তু যখন আমাকে এটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তখন কিন্তু +√21 অ্যান্সার হবে, মাইনাসটা অ্যাকসেপ্টেবল নয়। নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেন্টিমিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 32 সেন্টিমিটার এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার পরিসীমা দেওয়া আছে 32 সেন্টিমিটার, তাই তো পরিসীমা 32। তাহলে আমি সমান বাহু দুটাকে এ ধরে নিচ্ছি আর এটা অসমানটাকে বি ধরে নিচ্ছি, মানে 2a প্লাস বি সমান 32। কারণ কি, পরিসীমা মানে কি তিনটে বাহুর যোগফল, তাহলে a প্লাস বি মানে 2a প্লাস বি, আর ওটা সমান 32 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা, তাহলে অসমান বাহু এইটা, এর উপর অঙ্কিত উচ্চতা, এই বাহুটার উপর অঙ্কিত উচ্চতা মানে কি এর বিপরীত শীর্ষবিন্দু থেকে টানবো, এটা এর কত দেওয়া আছে? এটা আমার দেওয়া আছে 8 সেন্টিমিটার। ঠিক, এটা আমার দেওয়া আছে 8 সেন্টিমিটার। কি জানতে চেয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে দেখো, উচ্চতা জানা আছে, যদি এই ভূমিটা আমি জানতে পেরে যাই, এই বি এর মানটা যদি আমি জানতে পেরে যাই, তাহলে আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগিয়ে দিতে পারি। তাহলে আমাকে এই ভূমিটা বের করতে হবে। এখন আমাদের তাহলে টার্গেট কি, এই ভূমিটাকে আমাকে বের করতে হবে, যে ভূমিটা কত, কি করে পাবো? এটা যদি বি হয় তাহলে এইটুকুর কত হবে? b/2। এটা যখন লম্বটা নিচ্ছে তখন কিন্তু দুভাগে ভাগ করে দিয়েছে, এটা b/2, এটা b/2। এবার এভাবে না নিয়ে b/2, 2a প্লাস বি 32 দেওয়া আছে, তাহলে এটা যদি বি ধরে, এটাকে b-32। ঠিক আছে, বি সমান হচ্ছে যে 32, তাহলে 2a সমান কি হবে? 32 মাইনাস বি, 2a সমান 32 মাইনাস বি, a সমান কি হবে তাহলে? 32 মাইনাস b/2, 32 - b/2, এর জায়গাতে আমরা ব্যবহার করতে হবে 32 - b/2, কারণ আলটিমেট আমাকে মান কিসের চাই? বি এর মান চাই, তাহলে আমি এ কে রিপ্লেস করে দিচ্ছি বি দিয়ে, তাহলে এর জায়গাতে আমি 32 - b/2 কে ব্যবহার করতে পারি, 32 - b/2 কে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এইখান থেকে বের করলাম, এই যে সম্পর্ক দিয়েছিল 2a প্লাস বি সমান 32, সেখানে আমি a এর মানটা বের করলাম। কারণ কি, কারণ এটা একটা সমীকরণ হবে, তাহলে একটা সমীকরণ থেকে আমার একটা অজানা জিনিসের মান বের করতে পারি। দুটো অজানা জিনিসের মান বের করতে গেলে বলেছিলাম যে মিনিমাম দুটো সমীকরণ লাগবে, তিনটে অজানা জিনিসের মান বের করতে গেলে মিনিমাম তিনটে সমীকরণ লাগে। ঠিক আছে,
এটা আমরা বীজগণিতের সময় বলেছিলাম। এবার দেখো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে সূত্র কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা। তাহলে লম্ব মানে b/2 তার হোল স্কোয়ার, প্লাস উচ্চতা মানে 8 স্কোয়ার, সমান অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ কত আছে? a স্কোয়ার। এ তে লিখবো না, আমরা কিসে লিখবো? 32 - b/2 তার হোল স্কোয়ার। কারণ যেহেতু আমাদের কিসের মানটা যায়, আমাদের বি এর মানটা যায়, তাহলে আমরা এখানে বি কে রাখলাম। যদি আমাদের এ এর মানটা দরকার হতো, তাহলে আমরা এই বি কে এ দিয়ে রিপ্লেস করে দিতাম, বি কে এ দিয়ে রিপ্লেস করে দিতাম, তাহলে আমি এ এর মানটা ডাইরেক্ট পেতাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে b²/4 প্লাস 8 × 64, 32 - b তার হোল স্কোয়ার। তাহলে 32 - b তার হোল স্কোয়ার মানে 32 স্কোয়ার 1024 মাইনাস 2ab মানে 64b প্লাস b²/4। ঠিক আছে, একটু ক্যালকুলেশনটা জটিল হবে, আর কিছু না। 4 দিয়ে গুণ করলে এখানে b² প্লাস 4 × 4 = 16, 424 64 256 বাই 4 তখন 1024, তাহলে b² মাইনাস 64b প্লাস 1024/4। এই 4 এর সাথে এই 4 কেটে যাবে, ঠিক আছে। এদের একটা b² আর একটা b² এর সাথে কেটে যাচ্ছে। এই b² তখনই কাটছে যখন আমি 4টা 4টায় কাটতেছি, ঠিক আছে। তাহলে এখানে উল্টো রকম হয়ে যাবে তখন, ঠিক আছে। তাহলে এই 4 এ 4 এ কাটছে, এমনটা যদি হতো সাপোজ যে এখানে 4 এ 4 এ কেটে এখানে 2 পড়ে থাকতো, তাহলে এই b² সাথে b²টা কাটতো না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ভাববে যে আমি b² সমান আছে বলে কেটে দিয়েছি, ওইরকম ব্যাপারটা কিন্তু নয়। ব্যাপারটা এরকমই যে আমার এই 4 এ 4 এ কেটে গেছে, ঠিক আছে। তাহলে 4 এ 4 এ কেটে গেলে এটা থাকছে না কিছু, এটা যেটা কেটে গেলে এই নিচের গুলো থাকছে না, পরের লাইনে আর কিছু, ঠিক আছে। তাহলে এই দিকটা সমান এই দিকটা হয়ে যাচ্ছে। তাহলে এই যেমন প্লাস b²টা আমার যার মানটা অজানা, সেগুলোকে আমরা একদিকে নিয়ে আসি। তাহলে দেখো, এই মানটা আর এই মানটা অজানা, এগুলো এদিকে নিয়ে আসবো। তাহলে b² প্লাস b² এখানে আছে মাইনাস b², মাইনাস 64b এখানে আছে প্লাস 64b সমান 1024। এই 256 মানটা পুরোটা জানা আছে, তাহলে এদিকে নিয়ে যাবো। মানে অজানা রাশিযুক্ত মানগুলো একদিকে নিয়ে আসে, জানা রাশিযুক্ত মানগুলো আরেকদিকে নিয়ে যায়। এটা আমাদের মান বের করে একটা প্লাস b² মাইনাস b² কেটে যাচ্ছে। বুঝা গেল কেন কেটেছিলাম এখানে? তাহলে 64b সমান কত? 1024 থেকে 256 বাদ, 6 8 6 768। তাহলে b সমান কত হয়ে যাবে? 768/64। 64 দিয়ে ডাইরেক্ট পারবে কি? 64 একে 64, তাহলে 128। 64 দুগুণে 228, 64 দিয়ে ডাইরেক্ট কাটে যাবে। 64 একে 64, তাহলে কত করে যাচ্ছে? 2, আর এদিকে করে যাচ্ছে 1, মানে 128। 64 দুগুণে 128, 64 দুগুণে 128। যদি কেউ কাটাকাটি এভাবে ডাইরেক্ট না করতে পারো, তাহলে প্রথমে 2 4 দিয়ে কাটলে কিংবা 8 দিয়ে কাটলে, ঠিক আছে। আলটিমেট কাটাকাটি করতে হবে। তাহলে বি এর মানটা কত পেয়ে গেলাম? 12। তাহলে ভূমিটা কত পেয়ে গেলাম? 12। ভূমিটা পেয়ে গেলাম কত? 12। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বি, 12 ইন্টু উচ্চতা, এই ভূমিটার সাপেক্ষে উচ্চতা জানা আছে 8, 12 4 48 বর্গ সেমি। তাহলে এর ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 48 বর্গ সেমি। 1 মিনিট হোল্ড করবে। বোঝা গেল আশা করি? এটা একটু ক্যালকুলেটেড ছিল, বাকি এমনি কিছু জটিলতা কিছু কিন্তু থাকেনি, একটু ক্যালকুলেটেড ছিল কোশ্চেনটা। ওটা 4 হবে না? কোনটা কোনটা 4? 8, ওই হাফ ইন্টু 12 প্লাস 8। হাফ ইন্টু 12, আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে হবে তো। 4 কেন হবে? আমি বি এর মানটা কত পেলাম? 12। বি বলতে আমার কোনটা ধরা ছিল? এটা বি ধরা ছিল, এই পুরোটা। তাহলে ভূমি তো এই পুরোটা হচ্ছে। আমি যখন এই সমকোণী ত্রিভুজটাকে কনসিডার করেছিলাম, সমকোণী ত্রিভুজটা থেকে আমি হাফ ভূমি মানে লম্ব স্তর ভূমি স্তর নিলাম, তখন এটা b/2 হয়েছিল। কিন্তু আমার যখন ক্ষেত্রফল দরকার, তখন কি উচ্চতা ইন্টু পুরো ভূমিটা দরকার, তো তাহলে পুরো ভূমিটা দৈর্ঘ্য কত? 12, তাই জন্য 12 লিখছি। বুঝা গেল? হুম, নেক্সট। তাই বলেছি। নেক্সট 6টা দেখো কি বলেছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1997। বাহ, 1997। কি আছে? 7 নম্বরের কোশ্চেনে দেখো কি আছে।
একটি সমকোণী ত্রিভুজের, না 6 নম্বরটা, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 ও 8 হলে পরিসীমা কত? দেখো কত সোজা কোশ্চেন, এবং খাদ্য দিয়ে দিয়েছে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, তাহলে সমকোণী ত্রিভুজ এটা একটা, তাহলে এটা 90 ডিগ্রি। সমকোণ সংলগ্ন বাহু, তাহলে সমকোণ এটা, এই সংলগ্ন বাহু কোনটা? এটার এটা, এটা সমকোণ সংলগ্ন বাহু নয়, এটা সমকোণ সংলগ্ন বাহুটা নয়, অতিভুজটা কি সমকোণ সংলগ্ন বাহু নয়। বাহু দুটি 15 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, আমি এটা 15 ধরে নিচ্ছি, এটাকে 8 ধরে নিচ্ছি। কেউ বলতে পারে এটা 15, কেউ এটা 8, ঠিক আছে, কোনো ব্যাপার কিন্তু নেই, ব্যাপার একই হবে, ঠিক আছে। কেউ যদি এটাকে 8 ধরে, এটাকে 15 ধরো, সেও অ্যান্সার সেম হবে। তাহলে বলছে পরিসীমা কত, তাহলে পরিসীমার জন্য তো আমার দ্বিতীয় বাহুটা দরকার, মানে টোটাল 3টে বাহুই আমার দরকার। পরিসীমা জান বলতে গেলে 3টে বাহু যোগ করতে হয়। তাহলে এই বাহুটাকে কি করবে, এখন আমাদের মেন টার্গেট কি, ওই বাহুটাকে বের করা। তাহলে যারা ট্রিপলেট সংক্রান্ত কোনো আইডিয়া নেই, তারা কি বলবে, রুট ওভার অফ 15 স্কোয়ার প্লাস, এটা কি করবে যে রুট ওভার অফ 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন চলবে। ঠিক? কিন্তু আমাদের ট্রিপলেটে জানা আছে কত হয়, 8 15 17, 8 15 17, ঠিক আছে? তাহলে 8 15 17, এবার ত্রিভুজের পরিসীমা বের করার কোনো জটিলতা রইল না, এই তিনটে যোগ করে দাও। যোগটা করার জন্য এই 17টাকে আমি মনে মনে ভেঙে নেবো, যে 15 প্লাস 2 আছে, 17টাকে মনে মনে ভাঙবো, এরকম করে লিখবো না আমি যে 15 প্লাস 2, 17 মানে 15 প্লাস 2 আছে, তাহলে এখানে একটা 15, এখানে একটা 15, মানে 30, আর ওই দুইটি ইয়ার কাছে চলে আসবে, তাহলে এই 10 হয়ে যাবে, 30 আর 10 40, ঠিক আছে। যোগগুলো কিন্তু ছোট ছোট যোগগুলো যখন এভাবে করবো, তখন আমরা ওই বড় ক্ষেত্রে যদি এইটা যোগটা এরকম হতো 1015 প্লাস 1017, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু এরকমই টেকনিক ব্যবহার করতাম, যে 1015 1017 হাজার হাজার বাদ দিতাম, তাহলে 2000 করে চলে গেল, 15 আর 17, মানে ওখান থেকে 15 চলে যেতাম, তাহলে 30 হয়ে গেল আর 2। এভাবে করলে প্রথম প্রথম মনে হবে যে আমার টাইম অনেক বেশি লাগছে, ঠিক আছে, যে নর্মাল যোগের থেকে আমার টাইমটা বেশি লাগছে, কিন্তু যখন তুমি এটাতে প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস করো না, তখন দেখবে যোগটাতে অনেক কম টাইম লাগছে। ঠিক, নেক্সট 7টা, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 এবং অপর একটি বাহু 8, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা একদম সোজা কোশ্চেন। একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজটা বলে দিয়েছে 10, ঠিক আছে, আরেকটা বাহু বলে দিয়েছে 8 সেন্টিমিটার, এটা নাও বা এটা নাও, যেটা একটা নাও। তাহলে আমরা একটা ট্রিপলেট জানি 6 8 10, তাহলে 8 10 দেওয়া আছে, তাহলে এটা 6 হবে। কি জানতে চাইছে, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে তো 8, উচ্চতা মানে কত 6, 2 3 6 3 8 24, 3 8 24। কোশ্চেন নাম্বার 8, 8এরটাই আজকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে, 8এর পর নেক্সট গুলো আমরা পরের দিন করবো। চ্যাপ্টারটা কতগুলো আছে এটাতে, এটাতে আছে তোমাদের 55 58 59, 59টা আছে, মানে এখনো 2 দিন লাগবে। 8এরটা দেখো কি বলেছে, আট, আটের অপশনে দিয়ে আছে, অপশানে কি বলছে বলো, অপশানে দিয়ে আছে। দেয়া আছে, মানে কি দেওয়া আছে, অপশানে কি দিয়েছে বুঝতে পারলো না। ষাট। না, উদাহরণে দেওয়া আছে সংখ্যাটা। একটি ত্রিভুজের 3টি বাহু 5 4 ও √41, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বড় সেমি? 8। তাহলে একটা ত্রিভুজের 3টে বাহু দিয়ে আছে 5 4 আর √41, তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয়, একটা বাহু দিয়ে আছে 5 4 আর একটা দিয়েছে √41। আমি একটা জিনিস বর্গক্ষেত্র করানোর সময় বলেছিলাম, যে যখন কোনো একটা ত্রিভুজের 3টে বাহু জানতে পারবো, তখন আমরা আগে দেখবো যে ওইটা কি কোনো সমকোণী ত্রিভুজের বাহু না নয়, ঠিক আছে। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ওই যে বাহুগুলো দেওয়া আছে, যার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, পরিসীমা বের করতে হবে, যা কিছু বের করতে হবে, সেটা আমরা আগে টেস্ট করবো যে ওটা কি কোনো সমকোণী ত্রিভুজের বাহু বটে কি নয়। ঠিক, তাহলে কি করে টেস্ট করবো, তাহলে এদের মধ্যে কে বড় আছে, এদের মধ্যে বড় অবশ্যই, নর্মালি আমি √41 কে দেখতে পাচ্ছি কি, যে 5 6 6 36 থেকে 6 থেকেও বেশি আছে, √41 মানে কি 6 6 34 7 7 49, মানে 6 স্কোয়ারের থেকেও বেশি এটা, ঠিক আছে, তাহলে এটা তো অবশ্যই বড় হচ্ছে। তাহলে এই দুটো স্কোয়ার করবো, 5 স্কোয়ার আর 4 স্কোয়ার করবো, যোগ করবো, তাদের মধ্যে কত হচ্ছে 25 প্লাস 16, মানে 41 হচ্ছে। আর এটা স্কোয়ার করলে কত হয় 41 হচ্ছে, এটা স্কোয়ার করলে 41। তাহলে দেখো একটা স্কোয়ার প্লাস আরেকটা স্কোয়ার সমান
তাদের যোগফল, দুটো স্কোয়ারের যোগফল সমান তৃতীয়টা স্কোয়ার। আমাদের ওইটাতে থাকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি সি স্কোয়ার হয়। ত্রিভুজের তিনটা বাহু এ বি সি, ঠিক আছে, কোন একটা ত্রিভুজের তিনটা বাহু এ বি সি যদি কোনো দুটো বাহুর স্কোয়ারের যোগফলটা তৃতীয় বাহুর সাথে সমান হয়, তাহলে ওটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হয়। ঠিক, কারণ সমকোণী ত্রিভুজ এমন আছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আর কোনো জায়গাতে এরকম ব্যাপারটা কিন্তু হয় না। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে তিনটা বাহু যদি এ বি সি তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট উচ্চতা হয়, দৈর্ঘ্য হয়, তাহলে আমরা ফার্স্ট অফ অল টেস্ট করবো সঙ্গে সঙ্গে যে ওই তিনটা কি কোনো সমকোণী ত্রিভুজের বাহু বটে কি নয়। কি করে টেস্ট করবো? বড় বাহুকে আলাদা রেখে দেবো, ওই তিনটার মধ্যে যেটা বড় তাকে আলাদা করে দেবো, ছোট দুটো স্কোয়ার করে যোগ করবো। যদি ওইটা ওইটা যদি ওই বড় বাহুটার স্কোয়ারের সাথে সমান হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হবে। যখনই জানতে পেরে গেলাম সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, বা হাফ ইন্টু ভূমি ইন্টু। তাহলে ভূমি কোনটা হবে? অতিভুজটা আমরা দেখছিলাম যে কখনোই লম্ব বা ভূমি হতে পারে না, তাহলে এটা তো অতিভুজ, এটা বাদ দিয়ে দাও। 5 × 4, কে লম্ব কে ভূমি আমার জানার দরকার নেই। এদের মধ্যে কে একজন লম্ব হবে কে একজন ভূমি হবে, ওটা এক্সামিনে দেখো। অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 10। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? 10। ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 10 বর্গ সেমি। ব্যাস, আজকে এখানেই থাক। সাথে একটু বলে দিই, তোমাদের এক্সট্রা পয়েন্ট হিসেবে যদি কেউ মনে রাখতে চাও, ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে, তোমাদের সিলেবাসে ইম্পর্টেন্ট কিছু না, বাট যদি কেউ মনে রাখতে চাও একটা পয়েন্ট বলে দিচ্ছি, মনে রাখবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি সি স্কোয়ার হয়, তিনটে বাহু এ বি সি কোনো একটা ত্রিভুজে তিনটে বাহু, ঠিক। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি সি স্কোয়ার হয়, তাহলে সেটা আমরা কি বললাম যে সমকোণী ত্রিভুজ হবে। এটা কি হবে? একটা সমকোণী ত্রিভুজ হবে। আর যদি আমরা দেখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা গ্রেটার দেন সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা গ্রেটার দেন সি স্কোয়ার, তাহলে সেটা অবশ্যই একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। ঠিক, এক মিনিট, এদিকে greater than, সূক্ষ্মকোণী, তাহলে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি লেস দেন সি স্কোয়ার হয়, তাহলে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ হবে। স্থূলকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো যে একটা যখন সমকোণী ত্রিভুজ হয় তখন এরকম হয়, সমকোণী ত্রিভুজ হলে এরকম মোটামুটি চিত্রটা হয়, ঠিক আছে। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার হয় যোগফলটা। এবারে যখন একটা স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে, তার মানে কি স্থূলকোণী ত্রিভুজ তখন এই কোণটা তোমরা বাড়ি দাও, মানে এটা আমাদের সমকোণী ছিল, এরকম করে বাড়ি দিচ্ছি, ঠিক আছে, বাড়ি দিচ্ছি। তাহলে দেখো এই দুটো স্কোয়ারের থেকে এই স্কোয়ারটা তখন বেশি হবে, এটা স্কোয়ারটা তখন কি হয়ে যাবে? এই দুটো স্কোয়ারের থেকে বেশি হয়ে যাবে, এটা একটু বড় হয়ে যাচ্ছে। এটা আগের থেকে কি হলো? এটা আগে এতটুকু ছিল, এখন ওটা আগের থেকে বড় হয়ে গেল, তাহলে ওটা একটু বড় হয়ে যাবে। এভাবে মনে রাখতে পারি, এটা কিন্তু মানে এমন কিছু নয়, জাস্ট মনে রাখার জন্য এই হিন্টসটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক, মনে রাখার জন্য, ঠিক আছে, কোনো সূত্র টুত্র এরকম কিছু ব্যাপার না। এই জিনিসটা আমরা এই ছবিটা আমরা মনে রাখার জন্য ব্যবহার করতে পারি, আলটিমেট এগুলো আমাদের এগুলোকে মনে রাখার জন্য। তাহলে যখনই এই সি এর মানটা ধরে এটা ছিল, তাহলে সি এর মানটা বড় হয়ে যাবে, তাহলে সি স্কোয়ারের মানটাও বাকি দুটোর থেকে বড় হয়ে যাবে। তাহলে সেটা কখন হয়? স্থূলকোণী ত্রিভুজ। যখন সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে তখন কি হবে? কোনটা একটু হলেও ছোট হবে, এরকম একটা ত্রিভুজ হবে। তাহলে এক্ষেত্রে দেখো সিটা যেটা ছিল সেটা ছোট হয়ে গেল, যখনই ছোট হয়ে গেল তখন তার স্কোয়ারটাও ছোট হয়ে যাবে। স্কোয়ারটা ছোট হয়েছে মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা গ্রেটার দেন হয়েছে স্কোয়ার, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ ত্রিভুজ। এই পয়েন্টগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় এই সব পরীক্ষার জন্য, আর যদি কেউ চাও মনে রাখতে পারো। তো তাহলে আজকে এখানেই, নেক্সট কালকে আবার ক্লাস হবে, ঠিক আছে। আজকেরটা রিভিশন করে নেবে, আর যেগুলো পরের অঙ্ক আছে সেগুলো নিজেরা ট্রাই করে নেবে। আজকের ক্লাসে কোনো সমস্যা কিছু কারো, কোনো জায়গা থেকে কোনো সমস্যা, কোনো ডাউট? না স্যার। ঠিক আছে, চলো তাহলে রাখছি, হ্যাঁ।